রিসেন্টলি রিসেন্টলি যে কাহিনীটা হয়েছে, আসলে এটা আমাদের খুবই মর্মান্তিক একটা ঘটনা। একটা ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির মধ্যে আগুন লাগছে, যেটা সেই সম্পর্কে বলা হচ্ছে। এন্ড ওই সময় বলা হচ্ছিল যে 4-5 তলা থেকে মানুষজন আগুনের পরে লাফ দিয়ে দিয়ে পড়তেছিল, এবং তালা দিয়ে রাখা হয়েছিল এমপ্লয়ীদেরকে ওইখানে, বেশিরভাগ নারী এমপ্লয় ছিল, যেটা আরো বেশি ডেঞ্জারাস আমার কাছে মনে হয়েছে বর্তমান পার্সপেক্টিভ থেকে। এবং 4 তলা পুরোপুরি আগুনে একদম শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিস নিজেকে নিয়ন্ত্রণে আনতে আনতে প্রায় একদিন এবং তার চেয়ে বেশি সময় লাগছে আমার কাছে মনে হয়েছে পরের দিন নিউজগুলো দেখে, যে পুরাটাকে কন্ট্রোলে আনতে গেলে 5-6 তলা পর্যন্ত আগুন ছড়ায় পড়ছিল। সো আজকের আলোচনাটা আসলে আমাদের এই দিক থেকে হবে, লেবার সেফটি অ্যান্ড আদার্সে আমাদের মালিক পক্ষের কনসার্ন এবং পণ্য বয়কট করা নিয়ে যদি আমরা কোনো হ্যাশট্যাগ মুভমেন্ট চালু করি, কিংবা হচ্ছে আমরা যদি নিজেরা পণ্য বয়কট করতে থাকি, এটাতে আদৌ কোনো লাভ হয় কিনা, এই জিনিসটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন হবে। সো অলরাইট, শিওর থিং। সো ফার্স্ট জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, মানে ইটস ওপেন ফর এভরিওয়ান। সো যখন কোনো একটা কোম্পানি খারাপ কিছু করে, সো আমরা ইউজুয়ালি এটা প্রতিবাদ করতে চাই, রাইট? সো আমরা চাই যে হ্যাঁ, পণ্য বয়কট করুন কিংবা তাদেরকে অ্যাভয়েড করুন, যেভাবে হোক যেন তারা একটা পানিশমেন্ট খায় এন্ড সো দ্যাট দে বিকাম মোর রেসপন্সিবল। ঠিক আছে? এখন জিনিস হচ্ছে, আমি এই জিনিসটা জাস্ট হাইপোথিসিস হিসেবে বলছি, আমি জানি না সত্য কতটুকু, ফার্ম ভাই এনে তার একটু এক্সপ্লেইন করতে হবে। সেটা হচ্ছে, মনে করেন কোনো একটা কোম্পানি আসলে খারাপ কিছু করলো এবং আমি তাদের পণ্য বয়কট করা শুরু করলাম, ঠিক আছে? সো তাদের আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। এখন আমার মনে হয় না যে কখনো যারা অ্যাকচুয়ালি বিজনেস ওনার, যারা ডিসিশন গুলো নেয়, তাদের ক্ষতি হয়। কারণ যখনই ক্ষতি হয়, তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে কিছু এমপ্লয়কে জাস্ট ছাঁটাই করে দিবে, প্রোডাক্ট কোয়ালিটি একটু নামাই দিবে। সো যাদেরকে আপনি আসলে পানিশ করার চেষ্টা করতেছেন, যারা অ্যাকচুয়ালি ডিসিশন গুলো নিছে, যে ডিসিশনের কারণে কিছু মানুষের ক্যাজুয়ালিটি হয়েছে, ওইসব মানুষের আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্ষতি হচ্ছে না আপনার বয়কট কারণে। খালি এমপ্লয়েরা যারা অ্যাকচুয়ালি চাকরি করে, নিরীহ মানুষ যারা ওইসব কোনো ডিসিশন নেয় না, পার্টিসিপেট করতে পারে না, তারা হয়তো তাদের জব হারাচ্ছে, কিংবা আপনি প্রোডাক্টটা আরো বেশি খারাপ পাচ্ছেন। হয়তো আপনি বর্জন করছেন, কিন্তু অন্য যারা কাস্টমার এখনো কিনছে, তারা হয়তো প্রোডাক্টটা খারাপ পাচ্ছে। সো আসলে যদি আমরা কোনো একটা প্রোডাক্ট বয়কট করি, ইজ দিস দ্য বেস্ট ওয়ে টু পানিশ এ কোম্পানি? যেরকম আগে অনেক সময় হয়েছে, বিভিন্ন বাইরের প্রোডাক্ট আমরা বয়কট করেছি, ওটা তো ওদের কোনো ক্ষতি হয়নি, কারণ আমাদের দেশি বিজনেসম্যানরা অলরেডি টাকা দিয়ে নিয়ে ফেলেছে প্রোডাক্টটা। আপনি না কিনলে ওই প্রোডাক্টটা কিন্তু গুদামে পড়ে থাকবে, ওটা আমাদের দেশের মানুষের লস হচ্ছে। সো কি করা যায় এনায়েত, মানে অ্যাকচুয়ালি যারা এই ব্যাড ডিসিশনটা নিচ্ছে তাদেরকে পানিশ করা যায় ডিরেক্টলি? ফারহান ভাই একটু আগে বলবেন কি, আমি একটু পরে বলতেছি। ওকে, আমি জাস্ট একটা ব্যাপার বলে রাখি যে এই কথাটা বেশ অনেকখানি সত্য, যে যখন কোনো এমন একটা ল পাবলিশ হয় বা এমন কোনো একটা বিষয়ে বলা হয় যে, ধরো আমি অন্য একটা এক্সাম্পল দিই বাট রিলেটেড, যেমন ধরো বলা হয় যে আমরা যদি ট্যাক্স বাড়াই কোম্পানির, তাহলে এই বড়লোক যারা তারা টাকা দেয় না, সো আমরা যদি আরো আরো ট্যাক্স বাড়াই, এদের আরো বেশি টাকা দেওয়া উচিত, বিকজ এরা অনেক বড় লোক হয়ে গেছে, এদের কোম্পানি অনেক বড় লোক। সাধারণত যেটা হয়, যখন ট্যাক্স বাড়ানো হয়, এই যে ট্যাক্স বাড়ানোর কারণে যে আয়টুক কমতেছে, এটা অ্যাডজাস্ট করার জন্য নিচের লেভেল থেকে কিছু লোক বের করে দেওয়া হয় কোম্পানির। সো তোমার ওই দিক থেকে যখন কস্ট কমে যায়, এবং তখন তোমার ওইটুক বেসিক্যালি ওখান থেকে যে টাকাটা বাঁচলো, ওইটা তুমি সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে দিচ্ছ। তো উপরের লেভেলে যারা থাকে, সি সুইটে বলো বা শেয়ার হোল্ডার যারা থাকে বা যে মালিক বা যে সিইও, তাদের বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা লস হয় না, ইকোনমির লস হয়। কারণ অনেকগুলা মানুষের উল্টা দেখা যায় চাকরি চলে যাচ্ছে। এটা খুব কমন স্ট্র্যাটেজি। ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় আমরা রেগুলারলি হইতে দেখি যে ট্যাক্স বাড়ে, কোম্পানি লাস্টের 10% ছাঁটাই করে দেয়। যেমন ধরো মিনিমাম ওয়েজ নিয়ে অনেক কথা হয়েছে কিছুদিন আগে, যে আমেরিকা জো বাইডেন মিনিমাম ওয়েজ করতে চাইছিল, যে $15 বা এরকম কিছু একটা মিনিমাম ওয়েজ সেট করে দিতে চাইছে সবার জন্য। ডলারের অ্যামাউন্টটা ভুল হইতে পারে, 12 হইতে পারে। তো সব রেস্টুরেন্ট বলছে যে মিনিমাম ওয়েজ সেট করে দিলে আমাদের কোনো সমস্যা নাই, বাট আমাদের এখন 2টা ওয়েটার আছে, যখন মিনিমাম ওয়েজ সেট করে দেওয়া হবে আমরা একটা ওয়েটার রাখবো, আর একটা ওয়েটার বাদ দিয়ে দিব, এবং যে ওয়েটার আমরা রাখছি তাকে আমরা মিনিমাম ওয়েজ দিব, কোনো সমস্যা নাই। তো এতে করে আসলে ট্যাক্স বেশি দেওয়াচ্ছি আমরা কোম্পানিকে, বাট ওই কোম্পানির মালিকের তেমন একটা ক্ষতি হচ্ছে না, দিন শেষে ব্যাপারটা সেমই থেকে যাচ্ছে। তো আমার মনে হয় এই প্রোডাক্ট বর্জন করাটাও অনেকাংশে সেরকম। খুব বেশি মালিকের বেশিরভাগ সময় ক্ষতি হয় না। মেইন মানে যদি ক্ষতি হয়েও থাকে, আমার মনে হয় খুব ক্ষণস্থায়ী ক্ষতি, যেটা আবার রিকুপ করে ফেলা সম্ভব। মেইন ক্ষতিটা বা মেইন মানে রেসপন্সিবিলিটিটা হওয়া উচিত সরকারের, বা যারা এই ব্যাপার ঠিক ডিরেক্টলি সরকারের না, মানে সরকারের বিভিন্ন ইনস্টিটিউট যাদের এগুলো মনিটর করার দায়িত্ব, যে তোমার হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন ঠিক আছে নাকি নাই, তাদের এটা মেইন রেসপন্সিবিলিটি। সো তাদের প্লাস যে লোক
যে লোক এই কারখানা চালায়, এই দুইজনের আসলে বলতে পারো 49+49% দোষ আমার মতে। এখন ফারহান ভাই যে ইয়ের কথাটা বললো, এটা আমি সালমানকে বলতেছিলাম, রেগুলেশন আসলে কতটা ইম্পর্টেন্ট এখান থেকে বোঝা যায়। সাপোজ ক্যালিফোর্নিয়াতে আজকে একজন ওয়েটার রাখার ডিসিশন নিল কোনো একজন ওনার, হ্যাঁ, একজন ওয়েটার রাখলো। এখন কথা হচ্ছে তার কাজ কিন্তু কমতেছে না, তার ওই রেস্টুরেন্টে কিন্তু দুইজন ওয়েটার যে কাজ করতো, এখন সে চিন্তা করতেছে একজন ওয়েটারকে দিয়ে সে সেই সেম অ্যামাউন্ট অফ কাজ করাবে। এই জায়গায় গভর্নমেন্টের ম্যানিপুলেশনটা আসে। গভর্নমেন্ট এসে বলবে যে আপনি এই লোকটাকে দিয়ে 8 ঘন্টার বেশি কাজ করাইতে পারবেন না, তাকে দিনে এত সময় রেস্ট দিতে হবে, তাকে সপ্তাহে এতদিন ছুটি দিতে হবে। এখন এর আগে আপনি দুইজন ওয়েটারকে যেই পরিমাণ কাজ করাইতেন, এই একজন ওয়েটারকে তার থেকে বেশি পরিমাণ কাজ আপনি করাইতে পারবেন না। গভর্নমেন্ট যদি এতটা স্ট্রিক্ট হয়, সেই ক্ষেত্রে সে মিনিমাম ওয়েজ মেনটেন করেও দুইজন ওয়েটার রাখতে বাধ্য হবে, কারণ তাকে ওই অন্য যে প্যারামিটার গুলো আছে এগুলো মেনটেন করতে হবে। ফারহান ভাই যে জিনিসটা বললেন যে হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশনের ক্ষেত্রে এইটা কিন্তু একজন ইন্ডিভিজুয়াল বা সিটিজেন হিসেবে তার ওয়েল বিং চিন্তা করার মাধ্যমে কিন্তু হইতে হবে। এটা আমি আরেকটা এক্সাম্পল দিই বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে যখন কোভিড এর ইয়েটা শুরু হইতেছে, তখন কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে গার্মেন্টস খোলা রাখার ডিসিশন হয়েছিল। তার গার্মেন্টস প্রথম থেকে খোলা রাখতেছিল, বিজিএমএ রুবানা হককে অনেক পরিমাণে মানুষজন পচাইছে যে কেন গার্মেন্টস খোলা রাখা হইতেছে এই প্যান্ডেমিকের মধ্যে। কিন্তু তখন লজিকটা দেখানো হয়েছিল যে আমাদের অনেকগুলো অর্ডার আছে, আমাদের এগুলো সেন্ড করতে হবে, যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো সেন্ড না করলে পড়ে যাবে। বাট লাস্ট পর্যন্ত আমরা কোনো না কোনো ধরনের জিডিপি সহ সবকিছুই স্টেবল আছে, ইভেন ইন্ডিয়া থেকে ভালো অবস্থানে বলবো আমরা প্যান্ডেমিকের মধ্যে পারফর্ম করছি। কিন্তু আমরা আসলে কি চিন্তা করি, একটা ওয়েলফেয়ার স্টেটের মধ্যে একটা কল্যাণ রাষ্ট্র কিংবা একটা ভালো রাষ্ট্র, সে কি করবে? সে হচ্ছে তার লেবারদের সেফটি যেমন ইনশিওর করবে, তার লাইফস্টাইলকেও যাতে মানে একটা ন্যূনতম লাইফস্টাইল তার থাকে বা একটা লাইফ স্ট্যান্ডার্ড নিয়ে চলতে পারে, তাকে আপনার পর্যাপ্ত রেস্ট দিতে হবে, তাকে ছুটি দিতে হবে, তার পিতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, যেগুলো যেগুলো একজন নাগরিকের প্রাপ্য, সেই সবগুলো জিনিস কিন্তু আপনাকে দিতে হবে। সে যদি আগুন লাগে তাকে ইয়ে দিয়ে তালা দিয়ে আটকে রাখার ইয়ে না। আপনার গ্যাংস অফ পসিবলের মধ্যে ইয়াটার মধ্যে দেখছেন কিনা জানি না, ওইখানে কয়লা ইন্ডাস্ট্রি যখন বুম করতেছিল 50-এর দশকে, ওই সময় কয়লার খনি নিচে ছিল, মাটির নিচে। তো অনেক সময় এরকম হইতো যে বৃষ্টি পড়ার পরে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তে পড়তে কয়লার খনি নিচে মাইন স্তূপটার মধ্যে পানি জমে গেছে এন্ড দেদারসে প্রচুর শ্রমিক মারা গেছে। কিন্তু প্রোডাকশন বলছে প্রোডাকশন থামাইতে পারবে না, তো কয়লার খনি কাটতে থাকবে, তুই এখনো কাটতে থাকবি, তার কারণ 1 সেকেন্ডের জন্য যদি এই কাটাকাটি থামে তাইলে ওদের অনেক বড় একটা প্রত্যেক মিনিটে মিনিটে একটা লস হইতেছে। এই যে বৃষ্টি পড়লে কিংবা বন্যা হইতে থাকলে ওই শ্রমিকদেরকে বাইরে আসার যে একটা অধিকার আছে, তাদেরকে আপনি আটকে রাখতে পারবেন না। এই যে আজকে সেজন্য ফ্যাক্টরির মধ্যে শ্রমিকদেরকে তালা মেরে রাখা হয়েছে, তাদেরকে বাইরে হতে দেওয়া হয় নাই, এই এই ইয়া কিন্তু ধারণা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। সেই 50-এর দশকের মধ্যে এই জিনিস হইতো। সরকার কিংবা হচ্ছে যে রেগুলেটরি বডিগুলো আছে, তাদের ভূমিকাটা হচ্ছে এই জায়গাতেই যে তারা এনশিওর করবে ন্যূনতম লাইফ স্ট্যান্ডার্ড যাতে এই শ্রমিকদেরকে এনশিওর করা হয়, এবং সাথে সাথে তাদেরকে পর্যাপ্ত বেতন দিতে হবে, এবং সাথে সাথে তাদেরকে তারা যাতে ন্যূনতম একটা লাইফ স্ট্যান্ডার্ড নিয়ে চলতে পারে সেই সুযোগটাও তাদেরকে করে দিতে হবে। সো হয় না কেন? সমস্যা কই? এটা কিন্তু হয়, মানে এটা হচ্ছে বাংলাদেশে হয়তো আপনি আপাতত দেখতেছেন না, কিন্তু যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির উদাহরণ বাংলাদেশের কথাই আমি বলছি, বাংলাদেশে হয় না কেন? বাংলাদেশের রেগুলেটরি বডি ততটা স্ট্রং না, অফকোর্স আমার কাছে তো এটাই মনে হয়েছে যে মানে ততটা স্ট্রং ভাবে হচ্ছে যে সবকিছু কন্ট্রোল করা হইতেছে না। কেন মালিক পক্ষ আজকে কথা শুনবে না কেন? একটা গভর্নমেন্ট তোমাকে নির্দেশ দিচ্ছে, তুমি কথা শুনবা না কেন? এই এখন আসলে এটা নিয়ে আপনি যদি দেখেন প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের টাকা মাইর যায় এত দেদারসে, সেই জায়গায় আসলে আর কি করার আছে? মানে প্রধানমন্ত্রীর প্রজেক্ট থেকে হচ্ছে টাকা মাইরা খাইতেছে, বাড়ি টাড়ি ভাঙা যেতেছে, আর কি বলার আছে? আচ্ছা, তাহলে মানে স্টার্ট একটা যদি জায়গা থেকে স্টার্ট করতে পারতাম, এই জন্যই না অনেক সময় হেল্পলেস মনে হয়, যেখানে নাথিং টু ডু এরকম মনে হয়। সো যদি একটা পয়েন্ট থেকে স্টার্ট করতাম, কিংবা একটা এক্সাম্পল যদি বের করতাম যেখানে ইট রিয়েলি ম্যাটার্স। ফর এক্সাম্পল মনে কর লাইক একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম মনে কর কিছু একটা খারাপ কিছু করতেছে, ঠিক আছে? সো ইফ ইউ স্টপ ওয়াচিং দেয়ার ভিডিওস, সাথে সাথে কিন্তু ওদের কোম্পানি হিসেবে ডাউন, বিকজ ওরা বেসিক্যালি ভিউয়ারশিপের উপর ডিপেন্ড করতেছে। সো একটা অনলাইন কোম্পানিকে আমরা জাস্ট বয়কট করে কিংবা জাস্ট ভিউ না দিয়ে ডাউন করে ফেলতে পারি। বাট
এই টাইপের বড় কংগ্লোমারেট যারা অ্যাকচুয়ালি ব্রিক এন্ড মর্টার, যারা অ্যাকচুয়ালি সলিড প্রোডাক্ট বানাচ্ছে, তাদের ক্ষেত্রে এমন কোন জিনিসটা ডিফারেন্ট যেটা কারণে আমরা ওই সলিড ইম্প্যাক্ট এখনো রাখতে পারতেছি না? অ্যাজ এ কাস্টমার আমি কেন তাকে পানিশ করতে পারতেছি না? সেজান জুস খাও তোমরা ব্রিক এন্ড মর্টারের ক্ষেত্রে যেই ওদের একটা এক্সট্রা লেভারেজটা আছে, খাই না মানে আমি এখন জুস টুস তো খুব একটা বেশি খাই না। আমি পুরা কোমল পানি মানে না, কার্বোনেটেড বেভারেজ সব বাদ দিছে একদম পুরা। আমি So, যদিও খুবই এখনো happy। আমি ডায়েট কোক অনেক বেশি খাই, খাওয়া না, উচিত না, ভালো ভালো। খাওয়া উচিত না, তারপরে আমি খাই, বাট আমি খুব একটা মোটা হচ্ছি না। And that's even before রোনালদো এই কাপটা সরাইছে, ঠিক আছে? তার আগে থেকে এগুলো প্র্যাকটিস আমাদের। সো জাস্ট বুঝেন না যে এটা ফ্যাট কিংবা ট্রেন্ড, ঠিক আছে? আগে থেকে করতেছি। রাইট রাইট। রোনালদো কাপ সরানোর পর কারণ থেকে ভাই বলে না, এই বড় শুধু বড় ছোট বলে ব্যাপার না, ইভেন মানে বড় ছোট বলে অবশ্যই ব্যাপার, ভুল বলছি আমি, বড় ছোট বলে ব্যাপার না, এটা বলাটা ঠিক হয় নাই। বাট বড় টু বিগ টু ফেইল বলে একটা কনসেপ্ট আছে, যেটা আমাদের বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে, স্পেশালি যেই কোম্পানি কারখানা বা অনেক কর্মচারী নিয়ে ডিল করে, ওইসব কোম্পানির ক্ষেত্রে এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। অনেক ক্ষেত্রে ইচ্ছা করে হয়ে যায়, অনেক ক্ষেত্রে না চাইলেও হয়ে যায়। যেমন ধরো বোয়িংকে বলা হয়, বোয়িং যে প্লেন বানায় বিক্রি করে বোয়িং, ওদেরকে বলা হয় টু বিগ টু ফেল, বা বেশিরভাগ এয়ারলাইন্সই আসলে টু বিগ টু ফেল। ওদেরকে কখনো সরকার বা ব্যাংকও অনেক ক্ষেত্রে টু বিগ টু ফেল হইতে পারে, ওদেরকে কখনো বন্ধ করে না বা ওদের ক্ষতি হইতে পারে এরকম কাজ কখনো করে না কোনো সরকার, বিকজ ওরা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইকোনমির বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো রিপল এফেক্টের কারণে একটা কারখানা বন্ধ হইলে আরো অনেক ক্ষতি হইতে পারে, বা একটা কারখানায় অনেক কর্মচারী থাকতে পারে, এই কারণে অনেক ক্ষতি হইতে পারে। সেজান জুস অত মানে সে জুস না, এই কোম্পানিটা এত বড় কোম্পানি নাকি আমি ঠিক শিওর না, আমি ওদের ডেটার ব্যাপারে আসলে জানি না যে ওদের রেভিনিউ কত টাকার হয় বা ওরা কত বড় কোম্পানি। বেশ নামি দামি ব্র্যান্ড, সো আমি ধরে নিচ্ছি বেশ বড়ই কোম্পানি। তো যেহেতু বড় কোম্পানি, এটা একটা কারণ হইতে পারে, বাট মেইন প্রবলেমটা আসলে এইখানে না। মেইন প্রবলেমটা হইলো যে এই সেফটি অ্যান্ড রেগুলেশন মেইনটেইন করাটা অত কঠিন হওয়া উচিত, মানে কঠিন হওয়ার কথা না। কারণ আমি যেভাবে দেখি জিনিসটা, যে একটা হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন অথরিটি থাকবে, তারা ইন্সপেকশন করবে প্রত্যেক মাসে, অ্যান্ড ইন্সপেকশন করতে তাদের এই কর্মচারীদের বেতন টেতন এগুলো সব আসবে ওই কারখানার মালিকদের থেকে। এরকম সিম্পলি হওয়া উচিত ছিল বলে ভাই আমার এই মনে হয়। জায়গাটাতে সমস্যা না, মানে হচ্ছে যে আপনার যে এক্সট্রা যে টাকাটা খরচ করতে হইতেছে সেটা কিন্তু আপনার ফিক্সড কস্টের ভিতরে আসে পড়তেছে, এন্ড দ্যাটস ওয়াই আপনার প্রোডাক্টের কস্টও বাড়াইতে হইতেছে, এন্ড আপনি কম্পিটিশনে মানে ওভারঅল ক্যাপিটালিস্ট সিস্টেম যেভাবে চলে, এন্ড ওভারঅল আপনি লেবার সেফটি বা হেলথ এন্ড সেফটি রেগুলেশন গুলো মেইনটেইন করতে চাই, আপনার যে এক্সট্রা টাকাটা খরচ হচ্ছে সেটা আপনি যদি বাঁচাইতে পারেন, আপনি প্রোডাক্টের দাম কমায় রাখতে পারবেন, এন্ড ওভারঅল আপনি কম্পিটিশন অনেক আগায় যাবে। এটাই কি রিজন না? না, কম্পিটিশনে তো তুমি আগায় যাবে না, কারণ এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। সো কম্পিটিশন ব্যাপারটা পুরাপুরি এখানে বলা যায় সব কোম্পানির, সেজানের প্লাস ওদের যত কম্পিটিটর আছে সবার জন্য একই অ্যাপ্লিকেবল হবে। প্রোডাক্টের কস্ট বাড়তে পারে, যেহেতু তোমার এখন নতুন হেলথ রেগুলেশন মেইনটেইন করতে হলে কিছু খরচ বাড়তেছে, বাট ওই প্রোডাক্টের কস্ট বাড়াটা ওয়ার্থ ইট। এগুলা তো খুব মানে বেঁচে থাকার নেসেসিটি প্রোডাক্ট না। সেজান জুস যে না খাইলে আমি মরে যাবো, দাম খুব কম রাখতে হবে, খুব সমস্যা আছে নাইলে, ওরকম না। এটার দাম যদি একটু বাড়ে, ইভেন আমরা যেরকম ট্যাক্স দেখি, সুগার ট্যাক্স দেখি, আমরা অনেক দেশে সুগার ট্যাক্স দেওয়া হয়, যে তুমি যদি ডায়েট কোক না কিনে নর্মাল কোক কিনো তাহলে 50 সেন্ট বেশি দিতে হবে, যে কারণে আমি ডায়েট কোক খাই, আমি 50 সেন্ট বেশি দিতে চাই না। তো যদি সুগার ট্যাক্স যেরকম, সেরকম আমরা একটা হেলথ অ্যান্ড রেগুলেশন ট্যাক্সও বসাইতে পারি যদি বসাইতে হয়, যে তোমার কোম্পানি যখন সেজান জুস বিক্রি করবে, তো তাহলে তোমার আর এখানে কিছু করতে হচ্ছে না, সরকারি এক্সট্রা 50 পয়সা নিয়ে নিবে যখন একটা সেজান জুস বিক্রি হবে, সরকার ওইটা নিয়ে, সরকার ওইটা দিয়ে হেলথ অ্যান্ড রেগুলেশন ওই ডিপার্টমেন্ট যেটা বা ওই বডি যেটা ওইটাকে ফান্ড করবে, এন্ড দেন ওই ফান্ড দিয়ে ওটা চলবে। তো এতে করে গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট ওই ভ্যাটের একটা অংশ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো থেকে ওটা নিয়ে নিয়ে গভর্নমেন্ট নিজেই পুরো ব্যাপারটা ম্যানেজ করতেছে। এখন তুমি বলতে পারো যে গভর্নমেন্ট ভালো মতো ম্যানেজ করবে না, যেটা আসলে সত্যি কথা, তখন আমার আর কিছু বলার থাকবে না। So vast and I mean so big, so ম্যানেজ করা ইজ এ অনেক বড় প্রসেস। এবার এটা লজিস্টিক, এটা পলিসিটা অ্যাটলিস্ট ঠিক করা, যে ওই সুগার ট্যাক্সের মতো জিনিসটা, আই ডোন্ট নো সুগার ট্যাক্স কত দিনে আসছে, বাট এই জিনিসটা বাংলাদেশে আনা, এমনকি রানা প্লাজার সময় যেটা হয়েছিল, যে রানা প্লাজায় ওই ঘটনাটা ঘটার পর তারপর আমি যেটা দেখছি যে আপনার বেসিক ফায়ার এক্সিটস এন্ড স্টাফ, সো ওগুলার রুলস অনেক বেশি স্ট্রিক্ট করছে, বাট আমি জানি না এখনো এটা কোন লেভেলে আছে ইমপ্লিমেন্টেশনে, বাট দ্যাট রিয়েলি গট দ্য হাইলাইট। এবং ওইখানে কিন্তু সেম জিনিস হয়েছিল, যে ওরা তারা বের হয়ে আসতে যাচ্ছিল, বাট দরজাটা লক করা ছিল। এন্ড এই জিনিসটা না একটা লেভেল অফ স্যাডনেস আছে, যে ওয়াই উড ইউ অ্যাজিউম যে তারা জাস্ট পালানোর চেষ্টা করছে, জাস্ট কাজ ফাঁকি মারার চেষ্টা করতেছে, ওয়াই উড ইউ অ্যাজিউম এবং লক করে দেওয়া মানুষজনকে, মানে
এটা যে ফায়ার মানে এই রিয়ালিটিতে আই এম নট ইউজ টু, মানে দিস ইজ দ্য রিয়ালিটি, কারণ আমি রিয়ালিটি থেকে অনেক দূরে, তো রিয়েলি অবাক লাগে যে এই লেভেলে মানুষ এখনো থাকে, এই লেভেলে। ফায়ার এক্সিটের মূল Right. বৈশিষ্ট্যই হওয়া উচিত যে, যেটা ইন্টারন্যাশনালি হয়, যে ফায়ার এক্সিট কখনো বন্ধ হয় না। হুম, ফায়ার এক্সিটে তালা বসানোর বা ফায়ার এক্সিটে কোনো স্ক্যানার বসানোর কোনো নিয়ম নাই। ফায়ার এক্সিট সবসময় খোলা থাকবে। কোনো টেকনোলজি ছাড়া, কোনো ধরনের খোলা বন্ধ ছাড়া তুমি নরমালি বের হয়ে যেতে পারবা, নরমালি ঢুকতে পারবা। এটাই হলো ফায়ার এক্সিট হওয়ার নিয়ম। হুম, 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 তো হুম, তুমি মানে কিছু মানুষকে আটকায় ফেলতে পারবা একটা জায়গায়। এখন মনে করো আগুন লাগে নাই। হুম, ধরে নাও আগুন লাগে নাই। এমনিই আমি ঠিক করলাম যে আমি আজকে থেকে আর কাজ করব না। আমি হুম, বাইরে হুম, যেতে চাই। হুম, এটাও যদি হয়, তারপরেও তুমি আমাকে আটকায় রাখতে পারো বলে আমার মনে হয় না। তুমি আমার সাথে পরে ডিসকাস করতে পারো যে আমাকে বেতন দিবা না মাসের। বা আমরা ওই কন্ট্রাক্ট নিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ করে লেবার ল নিয়ে ঘাটাঘাটি করে যা হওয়ার আমার জরিমানা হইতে পারে, বা জানি না কি হয়, যা হওয়ার সেটা হইতে পারে। বাট আটকায় রাখাটা একটা বেশ অদ্ভুত নিয়ম যে তোর কাজ করতেই হবে, বাইরে হতে পারবি না। এই এই হুম, নিয়মটা কেন হচ্ছে বা এই নিয়মটার কিভাবে আসলো এটা আমি জানি না। এটা বেশ অদ্ভুত একটা ব্যাপার এবং খুবই স্যার একটা ব্যাপার। হুম, এইটা বাংলাদেশে তো ভাই মানে জিনিসটা অনেক আগে থেকেই হয়ে আসতেছে না। 2013-তে আমি ইতিহাসের কথা বলছি, আর আপনার সাথে কথা বলতেছিলাম, রানা প্লাজা ট্র্যাজেডিটা যখন হয়েছে, তখনও কিন্তু সেম কাহিনী হয়েছিল। মানে ওরা দেখতেছে যে বিল্ডিং এর মধ্যে ফাটল ধরছে, ওরা দেখতেছে যে কয়েকদিনের মধ্যে কিন্তু ভাঙা যাইতে পারে বিল্ডিংটা। তারপরে বলছে তোদের আসতে হবে, আইসা কাজ করতে হবে, নাইলে বেতন পাবে না। সো ওরা আসছে, এন্ড আসার পরে ঠিকই কোন ধরনের ভূমিকম্প ছাড়া সেলফ ডিস্ট্রাকশন হয়েছে পুরো বিল্ডিংটা রানা প্লাজা। এমনি এমনি ভেঙে পড়ে গেছে পুরোপুরি, পুরো একটা বিল্ডিং জাস্ট কিচ্ছু না কারণে এত কনস্ট্রাকশনের মানে ডিফিকাল্ট কি বলবো, মানে যে এক ধরনের ঝামেলা থাকার কারণে অনেকে বলে যে পিলার ধরে নাড়া দিচ্ছে দেখে নাকি করে গেছে। ওই সময় থেকে কিন্তু নেগলিজেন্সটা আছে লেবারদের প্রতি, যে না ওদের লাইফের মূল্য খুব একটা বেশি হয়তো নাই, আমরা ওরা যেমন করে পারি আমরা করে উৎপাদন করি, ওরা জাস্ট মেশিনের মতন রোবটের মতন খালি যাবে যায় আমাদের কোনো কাজ করে দিয়ে আইসা করবে। এরপরে কিন্তু বাংলাদেশে হিউজ একটা চেঞ্জ আসছে, এটা আমি আপনাদের হুম, একটু জানায় রাখি। অ্যাকর্ড এন্ড অ্যালায়েন্স ওরা দুজনই আসছে, কিন্তু তার সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্ট সবাই মিলে একসাথে একটা এফোর্ট নিচ্ছে যে বাংলাদেশে জোনিং করা হচ্ছে। বাংলাদেশে কোন কোন গার্মেন্টস কোম্পানিগুলো রেড জোনের মধ্যে আছে, ইয়েলো জোনের মধ্যে আছে, গ্রিন জোনের মধ্যে আছে, যে বিল্ডিং গুলাকে যদি রেড জোনে থাকে তার মানে হচ্ছে এটা খুবই সমস্যা আছে, এখানে এখন ঢুকতে দেওয়া যাবে না। এগুলো রেট্রোফিটিং করতে হবে। রেট্রোফিটিং মানে হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং এরই আপনি ইয়াটাকে স্ট্রেংথটাকে বাড়াবেন কোনো না কোনো ভাবে, এটার আলাদা সিস্টেম আছে। ওরা যেসব বিল্ডিং এ দেখছে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর মধ্যে যে এইখানে সমস্যা আছে, অ্যাকর্ড অ্যালায়েন্স তো চাপ দিছেই, সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্টও আলাদাভাবে একটা উদ্যোগ নিছে। বুয়েটও এখানে কিছু জায়গায় ইনভলভ ছিল। সো বিল্ডিং গুলোকে রেট্রোফিটিং এর মাধ্যমে কিন্তু স্ট্রেংথেন করা হয়েছে, এখন মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। এখন অ্যাকর্ড অ্যালায়েন্স খুব একটা মেশিন নাই বাংলাদেশে। সো ওভারঅল ঠিক আছে। এই যে একটা দুর্ঘটনা ঘটার পরে আমরা ইয়া করতেছে, সমাধানটা বের করতেছে। 2013 পর আজকে কতদিন হয়ে গেল? 8 বছর হয়ে গেছে। 8 বছর হওয়ার পরে আমরা এখন মোটামুটি একটা গার্মেন্টস ফ্যাক্টরি গুলাকে একটা জায়গা মতো আনতে পারছি। সো হোয়াট অ্যাবাউট আদার ফ্যাক্টরিজ? আমাদের হুম, কয়েকদিন পরে পরে মগবাজারে কয়েকদিন আগে এটা ফ্যাক্টরি না বাট একটা গুদামের মধ্যে বিস্ফোরণ হইল। তারপরে এর আগেও পুরান ঢাকার মধ্যে তো নিয়মিত ভাবেই দেখা যেতেছে দিনের পর দিন এরকম বিস্ফোরণ হইতেছে, রাসায়নিক দ্রব্য রাখতেছে। ওই যে যেই বিল্ডিং এর মধ্যে আপনার রাসায়নিক দ্রব্য রাখার অনুমতি নাই, ওই বিল্ডিং ক্যাটাগরাইজ না ওই বিল্ডিংটা রাসায়নিক দ্রব্য রাখার জন্য, ওই বিল্ডিং এর মধ্যে রাখা হইতেছে কারণ টাকা কম লাগতেছে বা ভাড়া কম লাগতেছে। এই যে সচেতনতা গুলা তৈরি না হওয়া, কিংবা মানুষের একটা নেগলিজেন্স আছে এই জায়গাগুলো ব্যাপারে, কিংবা কিছু মানুষের জীবনের মূল্য কম, এটা আমরা মনে করি। এই ব্যাপারগুলোই কিন্তু লাস্ট পর্যন্ত উঠে আসতেছে। আমরা হয়তো এগুলাতে খুব একটা তোয়াক্কা করি না। হুম, আসলেই করি না। এবং আমি সলভ হবে এরকম কোনো আশাও দেখি না খুব খুব নিকট ভবিষ্যতে। আহ, কিছুদিন পর পরে আমি যেটা দেখি, কিছুদিন পর পরই ব্যাপার ঘুরে ফিরে একই রকম হয়ে যায় আবার। হুম, এবং যখন হাই স্টেক থাকে, এনায়েত আমার থেকে আরো ভালো বলতে পারবে, রানা প্লাজার পরে এত কাজকর্ম হওয়ার একটা বড় কারণ হলো বাইরের প্রেশার। সো বিদেশি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট। বিদেশি বায়ার আছে রাইট। আমার। বিদেশি বায়ার অর্ডার দিবে না যদি আমার রেগুলেশনস ঠিক না থাকে, এই জন্য আমার করতে হবে। নট বিকজ এ বাঁচলে আমি খুশি হব বা এ মরে গেলে আমার কোনো হুম, সমস্যা আছে, হুম, ওইটা না। জাস্ট যেন আমার প্রফিট মার্জিন সব লাইন টাইন সবকিছু ঠিক থাকে, ওইটা মেইন কারণ। সো যখন কারণই ওইটা মেইন, তখন ওই ধরনের কোম্পানি ছাড়া, যেগুলো মনে করো সেজান জুস কতটুকু বাইরে রপ্তানি করে আমি জানি না, আর কতটুকু ন্যাশনাল ডিস্ট্রিবিউশন হয়, বাট বা এই যে পুরান ঢাকার যে এক্সাম্পল, ওখানে কি হয় বা রাসায়নিক গুদামে কি হয় না হয়। সো ওই ওই সব সিচুয়েশনে কতটুকু ডেভেলপমেন্ট হবে
যদি এই রেগুলেশন বডি টডি নিজেরা ইমপ্রুভ করতে না পারে, বিকজ কারখানার মালিক করবে বলে আমার মনে হয় না কখনোই, যদি তুমি কারখানার মালিককে ফোর্স না করো। তো কারখানার মালিককে ফোর্স করতে পারতে হবে, এবং ফোর্স করতে পারার জন্য যা যা করা দরকার ওইটা আসলে সরকারের কোনো একটা, আমি ঠিক জানি না কোন ডিভিশনের, বাট কোনো একটা ডিপার্টমেন্টের দায়িত্বে এটা পড়ার কথা যতদূর আমার মনে হয়। তো তাদেরই আমি আমার মতে, আমি যদি কাউকে ব্লেম দিই তাহলে আমি তাদের ফার্স্টে ব্লেম দিব, তারপরে কারখানার মালিকের সাথে তুমি যা ইচ্ছা করো। কারখানার মালিকের কথাবার্তাও আমার বেশ অসুস্থ মনে হয়েছে, যে স্টেটমেন্ট যেগুলা দিছে যে কারখানা থাকলে আগুন ধরবেই, বলছিল যে আগুন ধরবে, কি করবো এরকম। কারখানা থাকলে আগুন ধরবে, এরকম কি কি জানি কথাবার্তা বলছে, বেশ 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 ইন্টারেস্টিং কথাবার্তা ওনার। কারণ আমার আমার মানে স্যাড, বাট আমার মনে হয় না এতে কোনো ইমপ্রুভমেন্ট আসবে। বড় বড় ইভেন্ট হইলে, ওই যে যেটা আমি রানা প্লাজার কথাটা বললাম, বাইরের স্টেক ইনভলভ থাকলে কখনো কখনো ইমপ্রুভমেন্ট আসতে পারে, বাট বাইরের স্টেক ইনভলভমেন্ট না থাকলে খুব একটা ইমপ্রুভমেন্ট আসবে বলে আমার মনে হয় না। তাই না? সাদমানের কি মনে হয়, ইমপ্রুভমেন্ট হবে কোনো? এটাই মানে দ্যাট ইজ ওয়ান, এই জিনিসটা আমি ডিসকাস করে ফিগার আউট করার চেষ্টা করছিলাম। আই গেস অনেকে কমেন্টও জানাতে পারেন যে যখনই কোনো একটা ইস্যু হয়, কথা বলতেছেন ঠিক আছে, বাট আমার এট দ্য ব্যাক অফ মাইন্ড আই নিড টু বি অনেস্ট উইথ মাই সেলফ যে এটাতে আসলে কি ইম্প্যাক্ট হইলো নাকি না। হ্যাঁ, কথা বলতেছি ইস্যু নিয়ে, ইয়া ইটস অ্যাবসলিউটলি ওকে, প্রতিবাদ করতেছি, হোয়াটস দ্য লাস্টিং ইম্প্যাক্ট? কিংবা আমি আরেকটা জিনিস ফিগার আউট করার চেষ্টা করেছি যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ কি করতে পারে। ফর এক্সাম্পল, ইটস ভেরি ইজি, হ্যাঁ গভর্নমেন্ট এটা করবে, হ্যাঁ আচ্ছা পলিসি বিলে এটা আসা দরকার, হ্যাঁ প্যারাগ্রাফ লেখার মতো বলা যায়, বাট হোয়াট ক্যান আই ডু অ্যাজ এন ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ গোনা মেক এ চেঞ্জ? এন্ড স্যাডেস্ট পার্ট ইজ যে আমরা নিজেরা কিন্তু নিজেদের নোশনটা বাতিল করছি, যে আমরা যদি বয়কট করি, আমি যদিও ভালো ইন্টেনশনে করতেছি টু পানিশ দ্য পিপল এট দ্য টপ, বাট আমার বয়কটের ল্যাশটা অ্যাকচুয়ালি খাচ্ছে ইনোসেন্ট এমপ্লয়িজ। সো ইটস এ ভেরি হেল্পলেস ফিলিং এন্ড হ্যাঁ, ওটাই। আইডিয়ালি থিওরিটিক্যালি যেটা হইতে পারতো একটা অপশন, সেটা হইলো তুমি তোমার নিকটস্থ কংগ্রেসম্যান ইকুইভ্যালেন্ট, যেটা হইলো তোমার এমপি, তাকে তুমি ফোন দেয়া জানাবা যে এই ব্যাপারটা হইছে, তুমি আমার এই এলাকার এমপি, আমি এই ব্যাপারটা নিয়ে কনসার্ন, তুমি নেক্সট যখন সংসদ অধিবেশন হবে তখন এটা নিয়ে তুমি একটু কথা বললো, তাহলে আমার মনে হয় এই বিষয়ে নতুন আইন আসা দরকার। সো আইডিয়ালি এরকম একটা ব্যাপার হওয়ার কথা, আর এরকম ব্যাপার কখনো হবে না। এটা হয় আর কি কোনো কোনো দেশে আমি শুনছি। এটা কি, আর এই যে ডেথের যে টোলটা, এটা কি এরকম সাইকোলজিক্যাল ফ্যাক্টর কি কাজ করে যে আমাদের দেশে দেয়ার আর টু মেনি পিপল, যেহেতু টু মেনি পিপল, 50 নাম্বার, এই নাম্বারটাও আমাদের কাছে অত বড় মনে হয় না। এটা কি হয়ে গেছে? আই ডোন্ট নো, এটা কোন একটা থিওরি আন্ডারে পড়ার কথা যে যে একজন মানুষ মরলে কিংবা একটা বাচ্চা মরলে দ্যাটস লাইক ভেরি ইমোশনাল স্টোরি, বাট ওয়েন ইটস এ চাঙ্ক, মানুষ এটাকে একটা কনসেপ্ট হিসেবে ডিল করে, ওইখানে ইমোশনাল অ্যাটাচমেন্ট এভাবে থাকে না। সো দ্যাট ক্যান বি অ্যানাদার থিং। জনসংখ্যা আমাদের সবচেয়ে, যদিও বার্থ রেট আমাদের অনেক কমছে, এবং যতগুলো সরকার আছে সবাই মোটামুটি ক্রেডিট পাওয়ার দাবিদার এই বার্থ রেট কমানোর। এখন 1 পয়েন্ট সামথিং সম্ভবত, বেশ কম, মানে খুবই ভালো। বাট আমাদের এত মানুষ, তুমি এই যে মগবাজারের এক্সাম্পলটা দিল না এনায়েত, যে মগবাজারে একটা বাসায় বিস্ফোরণ হয়েছে, ওই বিস্ফোরণে পাশ দিয়া বাস যাচ্ছিল, ওই বাস যাত্রী আহত হয়েছে। এবং তো তুমি চিন্তা করো যে কি পরিমাণ মানুষ একটা দেশে, যে একটা বাসায় বিস্ফোরণ হয়েছে, পাশ দিয়া বাস যাচ্ছে, ওই বাসের জানালা ভেঙে ওই বাস যাত্রী আহত হয়। তো অনেক মানুষ যখন অ্যাবান্ডেন্স থাকে তখন ভ্যালু কমে। তো আমাদের যেহেতু মানুষের অ্যাবান্ডেন্স অনেক বেশি, তো তুমি গতকালকের স্ট্যাট বের করো, দেখবা 500 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি র্যান্ডমলি বলছি, আমাদের খুব একটা গায়েও লাগতেছে না, বিকজ 500 মানুষ 170 মিলিয়নের মধ্যে তেমন আহামরি কিছু না, বা হয়তো 180 মিলিয়ন এখন, তো আহামরি কিছু না। এটা তো একটা সাইকোলজি, মানে এটা বলবে না কেউ। ফার্ম, আপনি তো বাইরে আছেন, রাইট? আপনাদের কি মানে আপনাদের এখানে ডেথটাকে কিভাবে ডিল করা হয়, মানে হাউ সিরিয়াস ইজ দ্যাট? আপনি তো বাইরে আছেন, রাইট? সো কেমন ভাবে দেখা জিনিসটা? আমার বাসায় ফায়ার অ্যালার্ম আছে, আমার ওই রুমে ফায়ার অ্যালার্ম আছে, এবং এই ফায়ার অ্যালার্ম 3 মাস পর পর এক লোক আসে চেক করতে, এবং মাঝে মধ্যে রাত 2টার সময় হঠাৎ করে বেজে ওঠে, যে ফেক ইয়া হয়, ড্রিল হয়, এবং আমার বিড়াল পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেয় যখন এটা হয়। তাহলে আমার পুরো একটা হুলস্থুল হচ্ছে, বিকজ কেউ জানে না কখন হবে। সবাই বিল্ডিং এর গেট খুলে সবাই নিচে যায় দাঁড়ায়, 5 মিনিট দাঁড়ানোর পর এটা আবার বন্ধ হয়ে যায়, সবাই আবার উপরে চলে আসে, তো বোঝা যায় যে এটা একটা ড্রিল ছিল। তো জানি না, মানুষ কম থাকলে সবকিছু করা না অনেক সহজ। আই জাস্ট রিয়েলাইজ যে আমার এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশিং কোনো ফ্যাসিলিটি নাই। ওকে, হেল, আপনি চিন্তা করিনি?
অনলি পানি, পানি ছাড়া কিছু হ্যাঁ না। অনলি পানি। আমি জানি না, আমাদের এরকম একটা ভিডিও থাকা দরকার যে কেন কি তুমি করে। আমি চিন্তা করি যে আগুন ধরলে বাথরুমে যদি যাই, উইল দ্যাট বি সেফ? বাট না, দ্যাটস নট সেফ অ্যাজ ওয়েল। আমি ধোঁয়ায় মরে যাব। তুমি আগুনে আম ঢালবা? নাথিং হেল্পস ভাই, নাথিং হেল্পস। ইটস জাস্ট উইয়ার্ড। এনে তোর বাসায় কি আছে ফায়ার এক্সটিংগুইশিং না না, আমার বাসায় নাই, না না, বুয়েটে বাইরে আছে বাট বাসায় না। অফ এনায়েত, আমরা জানতে চাই না every damn time you speak of Rana Plaza, হ্যাঁ বুয়েট ছিল। পদ্মা সেতু, হ্যাঁ বুয়েট ছিল। সুন্দরবন, হ্যাঁ বুয়েটের একটা সঙ্গ আছে। বুয়েটে ফায়ার এক্সটিংগুইশার আছে। আছে। আমার তো ভাই পুরো জীবনটাই বুয়েট হয়ে গেছে ভাই এই জন্য। এনায়েতের এখন হাই টাইম বুয়েট ছেড়ে দেওয়া। এটা একটা স্টেটমেন্ট হবে যে বুয়েট ছেড়ে দিয়েছি আমি। ইউটিউবার হওয়ার এটা তো একটা ভিডিও হবে যে কেন আমি বুয়েট ছাড়লাম, এই যে এইভাবে কেন Why আমি I বুয়েট left ছাড়লাম। BuzzFeed. হ্যাঁ why I left। এটা তো ভিডিও ইজ কামিং ম্যান, এটা আসবেই। এটা তো পুরো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়ে গেছে বুয়েটের। পুরা কন্টেন্ট ক্রিয়েটর, এই কন্টেন্ট ইন্ডাস্ট্রিটার জন্য একটা বড় কাজ হবে যদি এনায়েত বুয়েটের লেকচারার পদটা ছেড়ে দিয়ে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসে। এটা এনায়েতের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। হ্যাঁ এটা কিন্তু করা সম্ভব, বাট আমি না একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করবো এখানে থাকার, তার কারণ মানে দুইটার এক্সপেরিয়েন্স একসাথে পাইলে যা পাওয়া যায়। বুয়েটের টিচাররা কি হয়, ফায়ার্ড হয়, চাকরি চলে যায়? না, ওএসডি করা হয়, ওএসডি করা হয়, কিন্তু একদম ওএসডি মানে কি? ওএসডি মানে কিছু ওরে ইয়া করা রাখা আর কি, মানে মানে তুমি আসো বা শ্যাডো তুমি ব্যান। নাই। হ্যাঁ, হাউ ইজ দ্যাট এ পানিশমেন্ট? আমি কাজ করতেছি না বাট বেতন পাচ্ছি, হাউ ইজ দ্যাট এ পানিশমেন্ট? মনের কষ্টই বেশি কষ্ট। তো কি মনে হয় বাংলাদেশের সরকারি চাকরির যে এত ডিমান্ড, এটা কি হ্যাঁ, কেন হয়? আচ্ছা I just walked right into the trap, didn't I? তুমি ওই যে তুমি এখান থেকে মনে করো তুমি ওখান থেকে একটা চুরি করছো, তোমার ওই বাসায় ঢুকে একটা চুরি করছো ঢাকায়, তোমার শাস্তি হলো যা এখন তুই চিটাগাংয়ে চলে যা, চিটাগাংয়ে যা চুরি কর। তারপর চিটাগাংয়ের পরে শাস্তি হলো তুই রাঙামাটিতে যা চুরি কর। আরো কোনো বেটার সমস্যা নেই। মেটাফোর হচ্ছে আপনি চুরি করলে আপনাকে ট্রিপে পাঠিয়ে দিচ্ছে। যা ঘুরে আয়, ভালো লাগবে। এটা বাংলাদেশের এই বড় সমস্যাগুলোর একটা একটা দেশের সাথে তো অনেক ইমোশন থাকে, তো দেশকে একদম 1:1 কোম্পানি হিসেবে ট্রিট করাটা যায় না। বাট তুমি তারপরেও যদি বাংলাদেশকে একটা কোম্পানি হিসেবে ট্রিট করো, তো একটা কোম্পানির কালচার যদি এমন হয় যে তোমার অপরাধ হইলে তুমি ফাইন্যান্সে অপরাধ করছো, তোমার অ্যাকাউন্টিং এ পাঠিয়ে দিলাম, তুমি এখানে চুরি করে পাঠাও। দিন শেষে তো দেশ তো মানে আমি জানি যে কোম্পানির সাথে আমি রিলেট করতেছি না, বাট একদিক থেকে চিন্তা করলে দেশকে তুমি টাকা দিচ্ছ, দেশে তোমাকে সার্ভিস দেওয়ার কথা, সাবস্ক্রিপশন ফি, ট্যাক্স, হ্যাঁ সাবস্ক্রিপশন ফি দিচ্ছ তুমি প্রত্যেক বছর, তোমার সার্ভিস দেওয়ার কথা ওই অনুযায়ী। যদি সার্ভিস না দেয়, কমপ্লেইন সেন্টার আছে, ওইসব জায়গায় যায় তুমি কমপ্লেইন করার কথা, কমপ্লেইন করলে তোমার প্রতিকার পাওয়ার কথা। বাট দেশের একটা সিস্টেম যদি এমন হয় যে না, আমার এমপ্লয়ীদের আমি ফায়ার করি না, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দিই, হ্যাঁ। এই ক্ষেত্রে ওই ইটস ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইউ মেনশন ইট ভাই। এখানে দুইটা পয়েন্ট। একটা জিনিস হচ্ছে আপনি যে বলেন একটা কান্ট্রিকে একটা কোম্পানি হিসেবে ট্রিট করা, আমি মাঝে মাঝে চিন্তা করি যে অ্যাপেল কিংবা এইসব কোম্পানি, এদের জিডিপি তো একটা কোম্পানির চেয়ে বেশি, সো এরা দেশের চেয়ে বড় একটা জিনিস চালাচ্ছে। সো এইসব সিইও তো হচ্ছে প্রাইম মিনিস্টার লেভেল কিংবা ওই লেভেলে কাজ করতেছে, বাট উই ডোন্ট ট্রিট দেম, ওই প্রাইম মিনিস্টার ওই ট্যাগ ট্রিট করি না। আর সেকেন্ড জিনিস যে পানিশমেন্ট, এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস লাগলো যে পানিশমেন্টকে ইউজ করা। আমার এক ফ্রেন্ড আর্মি অফিসার, সো ও আর্মি ছাড়তে চাচ্ছে, সো ছাড়ার টেকনিক হচ্ছে বিয়ে শাদী করা। এন্ড বিয়ে শাদী করার ক্ষেত্রে আমি ওর কাছে জানলাম, আমাকে বুঝাইতেছিল যে আর্মি পার্সোনাল বলে সার্টেন কিছু মানুষকে বিয়ে করতে পারে না, মডেল কিংবা সেলিব্রিটি কিংবা নিউজ প্রেজেন্ট, সরি টেলিকম অপারেটর, এই যে মোবাইল কিনি কল সেন্টার এন্ড স্টাফ। সো আমি ওকে এগুলা বিয়ে করা নিষেধ, গ্রিন কার্ড হোল্ডার হলে বলে বিয়ে করা নিষেধ। আমি এগুলো জানতাম না। ও বলতেছিল আমাকে, এবং ও বলছিল কেন, ও সে কাহিনী আছে, বাট জিনিস হচ্ছে এইসব বিয়ে ও ইচ্ছে করেই করবে যেন আর্মি থেকে ওকে বের করে দেয়। ওয়াও, ফ্রেন্ডের বলো, ফ্রেন্ডের নাম, কোথায় কাজ করে না করে ডিটেইল। আর্মি ডিফারেন্ট, বিকজ ওকে বদলি করে দিবে না, আর্মিতে কিন্তু বদলি করে দিবে না, আর্মিতে চাকরি চলে যাবে। আর আর্মি একটু ভালো, আর্মি এরকম ফান লতে চলে না, ওদের যেহেতু নিজেদের লটা আছে। সো ওরা আপনি কি বুয়েটকে খারাপ বলতেছেন ভাই? না, এই আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যে মোবাইল অপারেটর কি কেন বিয়ে করা নিষেধ থাকতে পারে। আমি জাস্ট জেনুইনলি, আমি তুমি হ্যাভ ইউ টক টু আ মোবাইল অপারেটর সাদমান কখনো? আচ্ছা, I don't know, but I'm just genuinely interested যে কেন, মানে কি নিশ্চয় চিন্তা করছিল লিস্টে বানানোর সময়। তুমি তোমার যে সিম ইউজ করো, ওই অপারেটরকে ফোন দিয়ে কোনো একটা সলিউশন চাও, তুমি জেনে যাবা তাকে কেন বিয়ে করা নিষেধ। বেশিরভাগ সময় সলিউশন দিতে পারবে না।
I don't know ভাই, I don't know. আমার না খুব খারাপ, আমি অবশ্য যখনই কল দেয় না ভাই, I have seen people, আমি ওই যে কি জানি কল সেন্টার গুলোতে আমি 2 দিন কাটাইছিলাম অ্যাকচুয়ালি তাদের সাথে পুরো প্রসেসটাতে যাওয়া। আমার না জেনুইনলি এখন মায়া লাগে যখন মনে করেন ইন্স্যুরেন্স কোম্পানি কল দিল, ভাই আপনার কি সময় হবে 2 মিনিটের প্রজেক্ট, আমি না খুব ভদ্র হয়ে পড়ি, হ্যাঁ না ভাই আমি ক্লায়েন্ট না, কারণ ভাই সারাটা দিন ওরা গালি খায়, ভাই সারাটা দিন গালি খায়, মুখের উপর কল কাটে, এটা সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে মাইন্ডসেট ঠিক রাখা আমার মনে হয় ইটস কোয়াইট ইম্পসিবল যারা এই কাজটা করে। সো কল সেন্টার That's একটা why I বেশ be- বড় ইন্ডাস্ট্রি। এই এই শুধু দেশি না, বাংলাদেশের কল সেন্টারও মনে হয় বিদেশের অনেক কাজকর্ম করে, বাট বাংলাদেশের কল সেন্টার বাংলাদেশের অনেক কাজ করে। ইন্ডিয়ার কল সেন্টার গুলো সব ওরা বিদেশি বিশ্ববিখ্যাত। বিদেশি কোম্পানির সাথে কাজ করার জন্য বিখ্যাত, লাইক ম্যাকডোনাল্ডস এর কল সেন্টার হয়তো ইন্ডিয়ায় হ্যাঁ, এরকম। সো মানে ইটস স্যাড যে বিকজ ওদের হাতে কিন্তু জিনিসটা নাই, যারা এটা প্রশ্নগুলো সেট করে দিচ্ছে তারা যদি ইমপ্লিমেন্টটা না আনে তাহলে ওরা আজীবন গালি খাবে। ফর এক্সাম্পল আমাকে একটা কোম্পানি 3-4 বার কল দিয়ে যাচ্ছে, ভাই আমাদের কাছ থেকে ডিম কেনেন, আমাদের ডিম কিনবো না, আমি ওদের কাছ থেকে চিপস কিনি, ভাই তুই আমাকে চিপসের অফার দে, না ওরা আমাকে ডিম কিনাবে, ডিমের হালি, ডিমের ডজন। হ্যাঁ কি আর আমি করার। একবার একটা ভাবছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে চিপস রিভিউ করব, যত রকমের চিপস আছে নতুন নতুন এটা চিপস রিভিউ করব। ভালো idea। আমারটা ওয়েল টেকনিক্যালি এই ভিডিওর জন্য খুবই রং একটা আইডিয়া, বাট এটা জেনুইনলি মাই আইডিয়া, সেটা হচ্ছে আমি জুস রিভিউ করবো। এটা অন্তিকের আইডিয়া ছিল, বাট আমি আজীবন বলতো যে জুস রিভিউ, বাট যেহেতু কারখানায় আগুন লাগছে সেজান, সো মানে ভেরি ব্যাড ভিডিও টু ব্রিং দ্যাট আপ, বাট হ্যাঁ সো ইয়া দেয়ার ইজ দ্যাট। বাট হ্যাঁ কন্টেন্ট বানাইলে এটা ফুড রিভিউ এর নতুন যাত্রা শুরু হবে আসলে একটা। তুমি তখন যদি কি হবে, শেজানের স্পন্সরশিপ নিলে সালমানকে বয়কট করব আমরা। যদি এনায়েত যদি ফুড রিভিউ করতা তাইলে কি তুমি নতুন চ্যানেল খুলতা না নিজের চ্যানেলেই করতা? না আগে বিয়ে করতো তারপর। নিজে আমি যদি ফুড রিভিউয়ার হইতাম তাইলে আমি রাফসানের মতন কেউ একজন হইতাম, মানে ডিরেক্ট ফুড রিভিউয়ার বাট একটা কি সেন্টার এন্টারটেইনার থিংক এনআই, আপনি জাস্ট চিন্তা করেন রাফসান যা করতেছে, এনআই ডুইং দ্য সেম থিং। Can you imagine? বাট নিজের This is- চ্যানেলে এক্সিস্টিং চ্যানেল হইতো না আলাদা চ্যানেল হইতো? আলাদা, অফ কোর্স আলাদা, আমার নিজের চ্যানেলে তো জীবনে আমি অনেকবার ভাবছি যে আমি র্যান্ডম থার্সডে টাইপ জিনিসপত্র আলাদা চ্যানেলে নিব নাকি, বিকজ আমাদের সামনে আরো অনেক কিছু করার প্ল্যান আছে এবং খুব সরাসরি রিলেটেড না বিজনেসের সাথে, এবং এই জন্য আমি অনেকক্ষণ ভাবছি যে আলাদা চ্যানেল নিব নাকি, লাস্টে ডিসাইড করছি না নেওয়ার। যদিও জ্ঞানী কথাবার্তা সহ আলাদা একটা চ্যানেল, বাট ওইটা ছাড়া এমনিতে অন্যান্য কোনো কিছু আমি আলাদা চ্যানেল নিব না, একটার ভিতরে আস্তে আস্তে পুশ করার চেষ্টা করবো। ট্রাইনামিনাল পডকাস্টকে আগে 1000 কে রিচ করাই প্লিজ ভাই, তারপর প্লিজ অন্য কিছু আপনারা চিন্তা যারা এই করি। ভিডিওটা দেখছেন অবশ্যই নিচে সাবস্ক্রাইব 1000 করুন। কে 1000K সরি 100K সরি, আরে বেশি 100K আগে ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছে, ফান্ড এর সাথে মিশে 1 মিলিয়নে ফান্ড ফাইটে অ্যাম্বিশনের পোকা ঢুকাই দিছে মাথার মধ্যে। আমরা ফার্স্ট বেশি ট্রিলিয়নিয়ার সাবস্ক্রাইবার वाला ইউটিউব চ্যানেল হতে চাই। একটা মানুষ 100 মিলিয়ন রিচ করছে, চিন্তা করা যায় 100 মিলিয়ন মানে কত, 10 কোটি। 100 মিলিয়ন কে রিচ করছে? পিউডিপাই। পিউডিপাই ওকে ওকে 100 মিলিয়ন রিচ করে পার করে চলে গেছে। তারপর কি কোকো মেলন আসলো, ইনকাম দেখলাম, ওখানে দেখলাম মিস্টার বিস্ট 2 নাম্বার আছে, পিউডিপাই 10 এর ভিতরেও নাই। ও হ্যাঁ মিস্টার বিস্ট এখন হচ্ছে মেইন স্ট্রিম, মানে হি ইজ দ্য রিলেভেন্ট, হি ইজ পিক রিলেভেন্স আছে মিস্টার বিস্ট। আমার এখনো মনে আছে মিস্টার বিস্টের মাত্র 2 লাখ না 3 লাখ সাবস্ক্রাইবার ছিল, এবং ওই যে 1 থেকে 1 লাখ পর্যন্ত গোনার ভিডিওটা আপলোড করলো, আবার ভাইরাল হয়ে গেল। তখন সবগুলো করছে, লোগান পলের নাম বলছিল, 1 লাখ বার dictionary লোগান পলের পড়ছিল, হ্যাঁ। নাম বলা, এগুলো করে করে ভাইরাল হয়ে গেল। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার বিস্ট। আমরা কি চাই এটা ফারাম ভাই দেখছি কিছু ভিডিওতে, তাই না যে হ্যাঁ 1 লাখ টাকা ডোনেশন, চৌধুরী 1 লাখ বার এখান থেকে যে প্রথমে হাত সরাবে তাকে 1 লাখ টাকা দিব, হ্যাঁ এরকম ভিডিও, এগুলো করলে গালি দিবে। হ্যাঁ ফারবে এগুলো অ্যাকচুয়ালি করবে বুঝছিস, বড় করে টাইটেল লেখা থাকবে 10 লাখ টাকা গিভঅ্যাওয়ে। ওকে নাইস, আর তেমন কিছু বলার নেই। আজকে না আমরা ভাই গালি খাবো, লাস্টের দিকে আমরা একটু ডাইভার্ট হয়ে গেছি দেখা, সমস্যা নেই, আমার মনে হয় না পডকাস্টের আমার গালি খেতে সমস্যা নেই। আই মিন জেনুইনলি মানে আমরা যদি হাসি ঠাট্টা করি ডাজন্ট মিন যে আমরা কোনো ইস্যু লেস সিরিয়াসলি নিছি ভাই, আমরা মানুষ জেনুইনলি আমার ভিতর থেকে ডেভিল না যে আমরা খারাপ চাই মানুষের। সো কেউ যদি বকা দেয় আমার মনে হয় দে আর নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট উই আর ট্রাইং টু সে, এবং যারা আসলে জিনিসটা বুঝবে না আমার মনে হয় না উই শুড বি ফোকাসিং অন দেম, আমার এটাই মনে হয়। শুধু যারা সাবস্ক্রাইব করবেন তাদের উপর আমরা ফোকাস করছি, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আপনার কমেন্ট ইজ ওয়ার্থলেস। এখনো আমরা 30 এর উপরেও কিন্তু যাইতেছে, বাট তাও আমাদের 20 কেও মনে হয় এখনো রিচ করে, ওরা সাবস্ক্রাইব করবে না। কি সাবস্ক্রাইব আমার মনে হয়
এই আমি একটা সাজেস্ট করি, একটা হাইপোথিসিস, বুঝছিস? ওরা জানে যে আমরা কবে আপলোড দিব, ঠিক আছে? So আমরা যদি র্যান্ডমলি আপলোড দিই তাহলে ওদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ ওরা জানে না কবে আমরা আপলোড। অথবা ও আর আসবেই না। হ্যাঁ, আসলেই তো। অথবা আসবেই না, দুইটাই হতে পারে। আসলে হাইপোথিসিস টেস্ট করবো আমরা, দরকার নাই। টেস্ট করে দেখা যাইতে হ্যাঁ, পারে অনেক। এইটা আমাকে আমার এক ফ্রেন্ড বলছে, মানে সে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে এই জন্য যাতে চ্যানেলটা হারায় না যায়, মানে এমন না যে সে খুব শ্রদ্ধা দিতেছে এই হ্যাঁ। চ্যানেলের মধ্যে, বাট তার দরকার এই কারণে সে সাবস্ক্রাইব করে। এখন যদি আমি জানি যে প্রত্যেকদিন একটা সার্চ দিলে আমি ইন্টারনেট সাবস্ক্রাইব করা তো দরকার নেই, হুম। এইটা হইতে পারে। এই জিনিস Subscribe- আমিও করি, অনেক জায়গায় সাবস্ক্রাইব না করে আমি জাস্ট কন্টেন্টের সার্চ করে খুঁজে পেয়ে তো সাবস্ক্রাইব করবো, এরকম কেন মাইন্ডসেট থাকে, বিকজ ও প্রতিদিন হয়তো বা দিচ্ছে জিনিসটা, সব দেখতে চাচ্ছি না হয়তো বা, যে কাজটা আমি নিজে করতেছি। একটা ইয়ে হওয়ার পরে তুমি একটু ফেমাস হয়ে যাওয়ার পরে আর সাবস্ক্রাইবার গায়ে লাগে না। যেমন ধরো আমার মনে আছে 2 বছর আগেও যদি আমার 30,000 সাবস্ক্রাইবার থাকতো তাহলে আমার খুব বড় ব্যাপার মনে হইতো 30,000 সাবস্ক্রাইবার। হুম, এখন 30,000 হইলে গায়ে লাগে না। এখন হচ্ছে আপনি ট্রাইনোমিয়াল। নিজে যেহেতু পার করে আসছেন এই জায়গাটা, এক্স্যাক্টলি, আপনি নিজে যেহেতু পার করে সবার সাথেই হয় এটা। So, এখন এই যে ট্রাইনোমিয়ালে 20,000 30,000 কোনো রকম লাগতেছে না। মনে হচ্ছে যে 1 লাখ হইলে হয়তো একটু ভালো লাগবে, 1 লাখ হওয়ার আগে ভালো লাগবে না। তো এই থ্রেশহোল্ডের ডোপামিনের কাজকর্ম শেষ, এখানে আর কোনো কাজ হবে না। এরপর একবারে 1 লাখে গেলে আবার হিট করবে, তার আগ পর্যন্ত করে হিট করবে না। যেইটা একটা কারণ যেই জন্য আমি আপনাদের এটা বললাম, এটা এই জন্য আপনাদের নেশা করা উচিত না। এটা একটা মেসেজ, সতর্কতা। Because আপনি যদি নেশা করা শুরু করেন, প্রথম দিকে আপনাদের অল্প নেশাতে কাজ হয়ে যাবে, বাট এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এ কারণে নেশা করবেন না, নেশাকে না বলবেন। না না না। ঠিক আছে ভাই, আজান পড়ে গেছে, এনায়েতকে নামাজ পড়তে যেতে হবে। আজকের জন্য ওকে, এতটুকুই। ভালো থাকেন সবাই। সবার সাথে আমাদের দেখা হবে পরের এপিসোডে। টাটা। সাতমানও যাবে নামাজ পড়তে, আমাদের দুইজনের টাইপ টেবিল সেম জায়গাতে পরে, মানুষ যে সাতমান সেম জায়গায়, সেম জিওগ্রাফিক্যাল এরিয়ায় আছি আমি আমরা। যাচ্ছি না, বিকজ আমি বাংলাদেশে থাকি না। এখানে নামাজের সময় হয় না, আমার মাত্র সকাল হয়েছে। ধন্যবাদ সবাইকে, গালি দিবেন না। টাটা। আসসালামু আলাইকুম।